আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো মেয়েরা, আমরা শেষ ক্লাস পর্যন্ত অধ্যায় 12 কি পড়েছিলাম? কিভাবে ভূমিকম্প হয়, কিভাবে আগ্নেয়গিরি হয়, হ্যাঁ, বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্বগুলা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আজকে আমরা শিলামণ্ডল পড়ব। তোমাদের নিশ্চয়ই মনে আছে শিলামণ্ডল কি? শিলামণ্ডল হচ্ছে পৃথিবীকে যে 3টা ভাগ করা হয়েছে, অভ্যন্তর ভাগকে, সবচেয়ে উপরের ভাগটাকে বলা হচ্ছে শিলামণ্ডল। তো তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীতে শিলামণ্ডল সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা যখন আরও উপরের শ্রেণীতে উঠবে, হ্যাঁ, তো তখন গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সম্পর্কে আরেকটু বিশদভাবে আলোচনা তোমরা পড়াটা পাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীর অভ্যন্তর ভাগে এমন কোনো যন্ত্র এখনও বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারেননি যে এত ভিতরে কি কি আছে সেটা দেখা যায়। যতটুকু আবিষ্কৃত হয়েছে ততটুকুই নিশ্চয়ই বইতে লেখা আছে। আচ্ছা, এবারে আসো শিলামণ্ডল পাঠ 9 ও 10। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূত্বক মানে হচ্ছে কি, যেটাতে আমরা বাস করছি, পৃথিবীর উপরিভাগে। ভূত্বক হয় পানি নয়তো মাটি দ্বারা আবৃত। মানে তোমরা দেখতেই পাচ্ছ, ভূপৃষ্ঠ হয় পানি আছে, না হয় মাটি আছে। পানি থাকলে সেখানে কি আছে? নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর। আর মাটি থাকলে সেখানে আছে পাহাড়, পর্বত, তারপরে সমতল ভূমি। আচ্ছা, ভূত্বকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত। 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এজন্য বলা হয়েছে বেশিরভাগ পানি দ্বারা আবৃত। বাকি অংশটি গুঁড়ো বা ভাঙা পাথুরে পদার্থ দ্বারা আবৃত। পানি ছাড়া যে অংশটা আছে সেটা হচ্ছে ভাঙা পাথুরে পদার্থ দ্বারা আবৃত। এই অংশটি যদি জৈব পদার্থ দ্বারা গঠিত ও নরম হয় তাহলে তাকে বলা হচ্ছে মাটি। ভূত্বক মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অংশের উপরে আমরা বাস করি, মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি। এছাড়াও এই অংশে রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এখানে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ প্রাণী এবং উদ্ভিদ উভয়ের জন্য। আমরা প্রাণীরা ভূপৃষ্ঠে বাস করছি, ঠিক আছে। তারপরে উদ্ভিদ কি করছে? ভূত্বকই হচ্ছে এবং প্রয়োজনীয় উপাদান মাটি থেকে গ্রহণ করছে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে ভূত্বক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসো মাটি গঠন প্রক্রিয়া। কিভাবে মাটিটা গঠিত হয়? সাধারণত পাথর, নুড়ি, কাঁকর, বালি, কাদা ইত্যাদি দ্বারা ভূত্বক গঠিত। পাথর, তোমরা নিশ্চয়ই পাথর দেখেছো। নুড়ি হচ্ছে ছোট ছোট পাথর। কাঁকরও হচ্ছে ছোট ছোট পাথর, ছোট ছোট ইট, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে কাঁকর। বালি, কাদা ইত্যাদি দ্বারা ভূত্বক গঠিত। এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অংশ। ভূত্বক গঠনকারী এ সকল কঠিন পদার্থের সাধারণ নাম হচ্ছে শিলা। কঠিন শিলা থেকে নরম মাটি তৈরি হয় সাধারণত 2টি পর্যায়ে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ভূত্বকে কি কি থাকে? পাথর, নুড়ি, কাঁকর। এছাড়াও এটার সাথে কি আছে? মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অংশ। মৃত উদ্ভিদ বলতে একটা গাছ যখন মরে যায় এটাকে তো আর কবর দেওয়া হয় না, এটা কিন্তু মাটির সাথেই উপরে পড়ে মাটির সাথে মিশে যাচ্ছে। প্রাণীর দেহের অংশ, মানুষকে মাটি চাপা কবর দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রাণী, ছোট ছোট প্রাণী, ওরা মরে মাটির সাথেই মিশে যাচ্ছে। তাহলে এগুলো মিশে কোথায় যাচ্ছে? এগুলো কিন্তু ভূত্বক গঠনে কাজে লেগে যাচ্ছে। আচ্ছা, মাটি গঠনের প্রথম পর্যায়। কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প ইত্যাদি কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। কঠিন শিলা মানে হচ্ছে কঠিন পাথর। এগুলো কি হচ্ছে? দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প এগুলোতে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণা হচ্ছে। এগুলোর সাথে আবার মিশতেছে বাতাস, বায়ু, বরফ বা পানির প্রবাহ ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে অন্যান্য জায়গা থেকে ক্ষুদ্র শিলাকণা এসে একটি স্থানে জমা হয়। আচ্ছা, কঠিন শিলা ভেঙে ক্ষুদ্র কণা পরিণত হচ্ছে, আবার এটার সাথে কি মিশতেছে? বরফ, পানির প্রবাহ, যে বিভিন্ন জায়গা থেকে পানি আসতেছে,
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাগুলো বের হয়ে আসতেছে এগুলো মিশে যাচ্ছে, এগুলো মিশে মিশে একটা স্থানে জমা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু, ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয়। এই সবগুলা কিন্তু যোগ হয়ে একটা স্থানে মাটি তৈরি হচ্ছে। এগুলা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলা দীর্ঘদিন ধরে জমা হতে হতে আমরা এখন একটা সমতল ভূমি পেয়েছি। বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে, তাই বিভিন্ন স্থানের মাটি দেখতে ভিন্ন ভিন্ন, গঠনেও ভিন্ন। তবে মাটির উপরিভাগ থেকে নিচের দিকে অনুসন্ধান করলে সাধারণত কয়েকটি স্তর দেখা যায়। এখন আবার কি বলা হয়েছে, মাটির বিভিন্ন স্তর। এই দেখো মাটির বিভিন্ন স্তর, একটা মাটিকে এভাবে লম্বচ্ছেদ করা হয়েছে। প্রথম স্তরে আমরা দেখতে পাচ্ছি হিউমাস, তারপরে স্তরটা হচ্ছে শিলাখণ্ড, মাঝের স্তরটা কি আমরা এখানে এটা পড়ব। তাহলে মাটির একেবারে ভূত্বকের একেবারে নিচের অংশটা কি, হিউমাস। দেখো এটা কিন্তু অনেক কালো দেখতে। চিত্রে যেমন দেখা যাচ্ছে তেমনি মাটির একদম উপরের স্তরটিতে পচা ও মৃত জীবদেহ মিশে থাকে। যে এখানে পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি কালো বা অনুজ্জ্বল উপাদানকে বলা হয় হিউমাস। এই যে হিউমাস। আচ্ছা, মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে। এই হিউমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। এখান থেকে উদ্ভিদ কি সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো পাচ্ছে। দ্বিতীয় স্তরে যে এই স্তরটা হিউমাস কমে আসে, মানে এখানে যতটুকু হিউমাস ছিল এই স্তরটাতে হিউমাস কমে আসছে, এই জন্য এটা একটু কম কালো বা কিছুটা উজ্জ্বল হয়। তৃতীয় স্তর মূলত ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত। এই যে এই স্তরটা সবশেষ নিচের স্তরটি কেবল শিলাখণ্ড দ্বারা গঠিত। এখানে কোনো ইয়া নেই, হিউমাস টুমাস কিছু নেই। মানে এখানে তার মানে এখানে উদ্ভিদ বা প্রাণীর পচা জীবদেহ এখানে আসতে পারে না, এখানে শুধু পাথর দ্বারা গঠিত। বাংলাদেশের নদীর কাছাকাছি স্থানে বন্যা হয়। আমরা জানি আমাদের দেশ বলা হচ্ছে সম্প্রতি চতুর্থবারের মতো বন্যা আক্রান্ত হয়েছে। এর ফলে কি হচ্ছে, বন্যা বেশি হচ্ছে। বন্যার পানি পলিমাটি বয়ে আনে। পলিমাটি কি বুঝাচ্ছি আমি, যখন বন্যা হয় তখন কি সমস্ত গ্রাম পানি নিচে ডুবে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বিস্তীর্ণ একটা এলাকা পানি নিচে ডুবে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন জায়গার মাটি কি হচ্ছে একদম এখান থেকে এখানে মানে লড়াচড়া করে, ধরো এক জায়গার মাটি আরেক জায়গায় যেয়ে চলে গেল। এইভাবে হয় কি, একটা জায়গায় বিভিন্ন ধরনের মাটির একটা মিশ্রণ তৈরি হয়। এটাকে বলা হচ্ছে পলিমাটি। এই জন্য বলা হয় যে বন্যার পরে এই পলিমাটিতে ফসল অনেক ভালো হয়, কারণ এই পলিমাটিতে বিভিন্ন রকমের উপাদান মিশ্রিত থাকে যা উদ্ভিদকে খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করে। আচ্ছা, নদীর কাছাকাছি এসব স্থানের মাটির উপরিভাগ পলিমাটি দ্বারা গঠিত। এসব স্থানের মাটির উপরের স্তর সেজন্য খুব পুরনো হয় না। এই মাটি ফসল চাষের জন্য খুব উপযোগী। খুব পুরনো হয় না মানে বন্যা হলে কি হচ্ছে, প্রতিনিয়ত মাটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এই স্থানের মাটি ফসল চাষের জন্য খুবই উপযোগী। এই জন্য বলা হয় বন্যার পরে কিন্তু কৃষকরা খুব ভালো ফসল পায় এই পলিমাটিতে যখন চাষ করে। এবার আসো খনিজ পদার্থ, ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আগেই বলা হয়েছে যে ভূত্বক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত। এর কিছু অংশ জৈব পদার্থ দ্বারা গড়া, আর আছে অজৈব পদার্থ। অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত থাকে। কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থা না থেকে আলাদা থাকে। এরূপ অজৈব পদার্থকে বলা হচ্ছে খনিজ পদার্থ। অজৈব সাধারণত মানে 2-3টা পদার্থ মিলে গঠিত হয়, কিন্তু যখন অজৈব পদার্থে কোনো পদার্থ মিশ্রিত থাকবে না, সে যখন একক অবস্থায় থাকবে, সেটা হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে মানুষ তৈরি করে না, এরা প্রকৃতিতেই পাওয়া যায়, প্রাকৃতিকভাবে তৈরি। চুনাপাথর একটি খনিজ পদার্থ। চুনাপাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট নামের একটি পদার্থ। বাংলাদেশের জয়পুরহাটে ও সিলেটে চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর থেকে কি তৈরি হয়, সিমেন্ট তৈরি হয়, যেটা আমরা দালান কোঠা তৈরিতে ব্যবহার করি। সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদ বেশি পাওয়া যায়, কখনো কখনো এরা উপরে মাটির সাথেও মিশে থাকে। দরকারি অনেক খনিজ সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়,
দালান তৈরিতে যে রড ব্যবহার করা হয় তা লোহার তৈরি, এটাও খনিজ সম্পদ, এটা মাটির নিচে পাওয়া যায়। গাড়ি, বাড়ি, লঞ্চ, এগুলো তৈরি হয় লোহা থেকে। এছাড়াও কিন্তু আরও অনেক কিছুই তৈরি হয়, তোমরা চিন্তা করলেই পেয়ে যাবা। টিউবওয়েল, লাঙলের ফলা, পেরেক, তার কাটা যন্ত্রপাতি, এগুলো তৈরি লোহা থেকে। লোহা মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। কিছু কিছু হাঁড়ি পাতিল, চামচ তৈরি হয় অ্যালুমিনিয়াম থেকে। লোহার মতো অ্যালুমিনিয়ামও মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। তামা, রূপা, সোনা, দস্তা, এসব দরকারি ও দামি পদার্থ মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। বাংলাদেশে এসব খনিজ সম্পদ বেশি পরিমাণে নেই। এই যে তামা, রূপা, সোনা, দস্তা, এগুলো কিন্তু মাটির নিচে খনিজ সম্পদ হিসেবে আহরিত হয়। বাংলাদেশে এই ধরনের খনিজ সম্পদ বেশি নাই, এগুলো আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পাওয়া গেলেও এদেরকে খনিজ পদার্থ বলা হয় না, কারণ এরা জীবদেহ থেকে তৈরি, এরা অজৈব নয়। আচ্ছা, বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় এরা কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। জীবদেহ থেকে তৈরি বলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তোমরা মানে কয়লা, আমরা যে রান্নাঘরে গ্যাস ব্যবহার করি, হ্যাঁ, এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি, কারণ এগুলা দীর্ঘদিন ধরে, পৃথিবীর বয়স তো অনেক, দীর্ঘদিন ধরে যে বিভিন্ন বড় বড় গাছ, প্রাণী দেহ মাটির নিচে চাপা পড়েছিল, মাটির নিচে যে পড়ে ভিতরে ঢুকে গেছে, সেগুলো দীর্ঘদিন ধরে প্রক্রিয়াজাতকরণ হয়ে এই ধরনের কয়লা, পেট্রোলিয়াম, এই খনিজগুলো তৈরি হয়েছে। এগুলোকে কি বলা হচ্ছে? জীবাশ্ম জ্বালানি, কারণ এরা জীবদেহ থেকে তৈরি হয়েছে। আমাদের দেশে মাটির নিচে বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস কয়লা ও পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে বেশ ভালো। প্রাকৃতিক গ্যাস আমরা কি করি? রান্না করি, কয়লা দিয়ে রান্না করা হয়। পেট্রোলিয়াম দিয়ে কি হয়? জ্বালানি হিসেবে, যে উড়োজাহাজ চলতেছে, গাড়ি ঘোড়া, এগুলো সব পেট্রোলিয়াম দিয়ে চলে। এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কলকারখানা চলে, যানবাহন চলে, বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রান্না করা হয়। এগুলো থেকে বিভিন্ন প্রকার দরকারি দ্রব্য তৈরি করা হয়, যেমন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি হয়। এই ইউরিয়া সার ফসল চাষে কৃষকরা ব্যবহার করেন। পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি হয়। পেট্রোলিয়াম কি? পলিথিন, আমরা এই যে ব্যাপকভাবে পলিথিন ব্যবহার করছি, এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? পেট্রোলিয়াম থেকে। তোমরা আজকে আমরা শিখলাম যে মাটির গঠন, তারপরে মাটির কী কী স্তর নিয়ে গঠিত, খনিজ সম্পদ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। খনিজ সম্পদ কী, জীবাশ্ম জ্বালানি কী, আমাদের দেশে কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, আমরা এই সম্বন্ধে জানলাম। তো এই অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। সাথে সাথে আমার মনে হয় বার্ষিক পরীক্ষার অধ্যায়গুলো আমাদের পড়া হয়ে গেছে। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন সাজিয়ে দিব, তোমরা এগুলো নোট করে মুখস্থ করে ফেলবে। আমরা একটা অনুশীলনীতে যদি যাই, এখানে কিছু টিক চিহ্ন আছে। বহু নির্বাচনী প্রশ্ন, বাংলাদেশে কোথায় চুনাপাথর পাওয়া যায়, এগুলো তোমরা বই পড়ে পড়ে বের করবে। হ্যাঁ, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা দেয়া আছে। ভূত্বক কি? ভূত্বক কি আমরা নিশ্চয়ই পড়েছি। আগ্নেয়গিরির উদগীরণ বলতে কি বোঝো? এটা বইতে দেয়া আছে, খুব সুন্দর করে শিখে ফেলবে। আর অংশটির গঠন বর্ণনা করো। এখানে আর অংশ কোনটা? গুরুমণ্ডল। গুরুমণ্ডলের গঠনটা যেভাবে দেয়া আছে বইতে, খুব বেশি নাই, 3-4 লাইন দেওয়া আছে, তোমরা অতটুকু দিয়ে দিবে। পি ও কিউ এর যে স্তরটি মাটি গঠন করে তা বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে লেখো পি আর কিউ কোন স্তরটা মাটি গঠন করছে? পি স্তরটি মাটি গঠন করছে। আচ্ছা, তারপরে তোমাকে কিভাবে মাটিটা গঠিত হচ্ছে, আমরা যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে পড়েছি, সুন্দর করে এটা বর্ণনা করে গেলে কিন্তু এই প্রশ্নটা উত্তর হয়ে যাবে। তাহলে মেয়েরা, এই অধ্যায়টা কিন্তু খুব সোজা একটা অধ্যায়, ঠিক আছে? আমি আশা করব তোমরা এই অধ্যায়টা ভালোভাবে অনুশীলন করবে। এই 1 নম্বর প্রশ্নটা খুব সুন্দর করে শিখে ফেলবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের আরও কিছু প্রশ্ন দিয়ে দিব। হ্যাঁ, আজকে আমরা পাঠ থেকে যে প্রশ্নগুলো পেলাম আমি একটু লিখেছি। মাটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো, চিত্রসহ মাটির গঠন লিখো, জীবাশ্ম জ্বালানি কী, খনিজ পদার্থ কী, ঠিক আছে? এগুলো শিখে ফেলবে। তো মেয়েরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।